বন্দ্যোপাধ্যায় কি বলেছেন একবার গ্রাফিক্সটা দেখে নেবো। ইডি অফিসাররা কি ভারতের নাগরিক নন? সুপ্রিম কোর্টের কড়া প্রশ্ন। সিএম ঢুকে অপরাধ করলে ইডি রাজ্য সরকারের কাছে যাবে? বিচারপতি মিশ্রের তীব্র প্রতিক্রিয়া। নির্বাচনের জন্য শুনানি পেছোতে বলবেন না, সুপ্রিম কোর্টের কড়া ধমক। ইডি অফিসারদের মৌলিক অধিকার রয়েছে। অভিযোগ তথ্যের ভিত্তিতে শুধু ইডি নয়, ব্যক্তিগত অফিসাররাও ভিত্তি। পরবর্তী শুনানি 14 এপ্রিল। ভাবুন, ভারতের সুপ্রিম কোর্ট তারাও বিরক্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করেছেন। এবং আজ বিশিষ্ট আইনজীবী কপিল সিবাল তাকে বলতে তিনি বাধ্য হয়েছেন সম্ভবত বলতে যে কোর্ট কি আগে থেকেই ধরে নিচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরাধী। এটা বলার মতন জায়গা তৈরি হচ্ছে। অর্থাৎ সুপ্রিম কোর্ট তারা কিন্তু খুশি নয়। সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত তারা কিন্তু খুশি নয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আইপ্যাকের ফাইলটা চুরি করেছেন, যে স্টাইলে করেছেন এবং যাদেরকে নিয়ে করেছেন। মানে এটা খুব দুর্ভাগ্যজনক যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে জেলে থাকতো। এটা খুব দুর্ভাগ্যজনক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এভিডেন্স বা তথ্য প্রমাণ নিয়ে বেরিয়ে এসেছেন, সেটা যদি আমি আপনি নিয়ে বেরোতাম বা ছেড়ে দিন না, তৃণমূলের অন্য কোনো নেতাও যদি বেরোতো, অ্যারেস্ট হয়ে যেত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে অ্যারেস্ট হননি মুখ্যমন্ত্রী এখনো। হয়তো রক্ষা কবচ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী হিসেবে পাচ্ছেন, বা সত্যি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখনো কেন্দ্রীয় এজেন্সি অভিযুক্ত হিসেবে মুখ্যমন্ত্রীকে চার্জশিট করতে পারেননি। অনেকগুলো সম্ভাবনা থাকতে পারে। আইনি দিকগুলো বিচারপতিরা এবং আইনজীবীরা দেখবেন, বলবেন। আমি আরেকটা ব্রেকিং নিউজ দিচ্ছি। এসআইআরটা, আইপ্যাকটা, এই শব্দগুলো এখন রাজ্যের হয়ে যারা সওয়াল করছেন সুপ্রিম কোর্টে তাদের জন্য আতঙ্কের কারণ হচ্ছে। হয়তো এসআইআর মামলাতেও, আরেকটি পৃথক মামলা এসআইআর মামলাতেও বলা যেতে পারে, কড়া ভাষায় বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি, গোটা দেশে এসআইআর হচ্ছে, বাংলাতেই এসআইআর নিয়ে এত সমস্যা কেন? এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গে এত জটিলতা কেন? প্রশ্ন সুপ্রিম কোর্টে। বাংলার সমস্যা ইউনিক। এসআইআর মামলায় মন্তব্য সুপ্রিম কোর্টে। প্রথম দফার নির্বাচনী কেন্দ্রের লিস্টকে গুরুত্ব। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, বাংলার সমস্যা ইউনিক, অন্য রাজ্যের সমস্যাও আলাদা। আগামী 1 এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। এক্ষেত্রেও দেখে নেব কি বলেছেন আজকে মাননীয় বিচারপতিরা সুপ্রিম কোর্টে। এটা দোষারোপের সময় নয়, বিচারকদের ওপর ব্যাপক চাপ রয়েছে। পশ্চিমবঙ্গের পরিস্থিতি বিশেষ চ্যালেঞ্জ। ভোটারদের অধিকার নিশ্চিত করা হবে পশ্চিমবঙ্গ ছাড়া। অন্য কোথাও এত সমস্যা নেই। অন্য রাজ্যের নামবাদের সংখ্যা অনেক বেশি। শুধু নাম গিয়েছে তা নয়, ভোটারও বেড়েছে। বিচারপতি জয়মাল্য বাগচি তিনি আজ এই কথা স্পষ্ট ভাষায় বললেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখনো বিরোধিতা চালিয়ে যাচ্ছেন। কেন? বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার সাথেও আমরা কথা বলবো। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে যদি অনলাইন থাকেন, আমি বিকাশ রঞ্জন বাবুকে প্রথম যে প্রশ্নটা, সেই প্রথম প্রশ্নটা করবো। বিকাশ বাবু সুপ্রিম কোর্টে ছিলেন অবশ্যই। আচ্ছা, পিসিআর বলছে বিকাশ বাবু রেডি রয়েছেন। আমি বিকাশ বাবুকে প্রথমেই যে প্রশ্নটা করবো, বিকাশ দা, আমি জানি যে আপনি এসআইআর আটকে দিতে চান, হয়তো আপনি এসআইআর এর বিরোধী নন, সেটাও আবার আপনি বলছেন। কিন্তু আজ বাংলার মানুষ জানতে চায় যে এসআইআর নিয়ে অনেকে অনেক কিছু বলছে। এসআইআর নিয়ে এক্স্যাক্টলি সুপ্রিম কোর্টে কি হলো, একটু যদি মামলাটা বুঝিয়ে বলেন বাংলার দর্শককে। দেখুন, আমাদের মূল দাবি ছিল যে ভোটার লিস্ট চূড়ান্ত না হওয়া পর্যন্ত নমিনেশন দাখিল করা যাবে না। অর্থাৎ নমিনেশন দাখিল করার আগেই ভোটার লিস্ট চূড়ান্ত করতে হবে, যাতে সকলেই যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তারা তা করতে পারেন। আদালত মোটামুটি যেটা বললেন সেটা হচ্ছে, হ্যাঁ, আমরাও নিশ্চিত করতে চাই যে ভোটার লিস্ট চূড়ান্ত প্রকাশিত হবে এবং সবাই যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। প্রথম অবস্থায় তারা বললেন যে রেকগনাইজড পলিটিক্যাল পার্টি যারা নমিনেশন ফাইল করতে চায়, যাদের নামটা ওই অ্যাডজুডিকেশন লিস্টে আছে, তাদের বিষয়টা দ্রুত শেষ করতে হবে। এবং তারপরে যারা ধরুন কোনো পলিটিক্যাল পার্টি নন, কিন্তু ইন্ডিভিজুয়ালিও নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতে চায় না, তো অনেক আছেন, বা স্বীকৃত রাজনৈতিক দল নয়,
সেই বিষয়টাও আদালত বিচার করবেন, কিন্তু মোটামুটিভাবে সিদ্ধান্ত যে নির্বাচনী লিস্ট, ভোটার লিস্ট তৈরি করেই নির্বাচনে যেতে হবে এবং সেটা দ্রুত সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে যোগাযোগ রেখে কাজটাকে সম্পন্ন করবেন, এই ব্যবস্থা নিতে হবে। এবং আগামী 1 এপ্রিল আবার রাখা হয়েছে দেখভাল করার জন্য যে এই ব্যবস্থাটা কতটা কার্যকর হলো এবং কতটা সম্পূর্ণ হলো। এই হচ্ছে মোদ্দা কথা। বিকাশ আমি জানি যে আপনি দিল্লি থেকে আবার কলকাতায় ফিরছেন, আপনাকে যাদবপুরে ভোটের প্রচার করতে হবে, কিন্তু আরেকটা প্রশ্ন আমি করতে চাই। আজকে কোর্ট যে অবজারভেশন গুলো দিয়েছে সেগুলো আমি একদম গ্রাফিক্যালি মাঝখানের প্লেটে দেখাচ্ছি। ভয়ঙ্কর অবজারভেশন কোর্ট দিয়েছে এবং সত্যি কথা যে অন্য রাজ্যে তো এসআইআর হচ্ছে, এত সমস্যা হচ্ছে না। এটা তৃণমূল কংগ্রেসের জন্য বা আপনাদের জন্য এটা বড় ধাক্কা নয়? দেখুন, আমাদের জন্য মোটেই প্রবলেম তৈরি হলো না, তৈরি হলো নির্বাচন কমিশন নির্বুদ্ধিতার জন্য। আমি যেটা বললাম শুনে থাকবেন যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি তো অন্য রাজ্যে এরকম ছিল না। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেটাকে আমি বলি লজিক্যাল ইডিওসি, এটা তৈরি হচ্ছে তো নির্বাচন কমিশন নির্বুদ্ধিতার জন্য। সেটা যদি তৈরি না হতো তার এত সমস্যা হতো না। সুতরাং এসআইআর করার বিরুদ্ধে তো অন্তত আমরা বামপন্থীরা কখনই ছিলাম না। এসআইআর হোক, নিয়ম মেনে হোক, সমস্ত মানুষকে সুযোগ দিয়ে হোক, এটাই ছিল আমাদের বক্তব্য। এসআইআর এর বিরুদ্ধে বিজেপির সহযোগী তৃণমূল সবচেয়ে বেশি হইচই করেছে, করতে দেবো না, সাহায্য করেননি, প্রশাসনকে ঠিক মতো সহযোগিতা করাননি, যার ফলে জটিলতা সৃষ্টি হয়েছে। বিকাশ আমি ঠিক সেই জায়গা থেকে আমার শেষ প্রশ্ন, আমি আর আপনাকে আটকাবো না, আমি তারপর নবনীতা এবং অন্যদের কাছে যাবো। আইপ্যাক মামলাতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আচরণটা করেছেন সেটা ভয়ঙ্কর আচরণ। ইডি অফিসারদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর আচরণ নিয়ে সুপ্রিম কোর্টও ভয়ঙ্কর অবজারভেশন দিয়েছে এবং তারা নির্দিষ্টভাবে বলেছে চিফ মিনিস্টার নিজে ফাইল চুরি করছেন। সেই ফাইল চুরির অভিযোগ জানাতে হবে পুলিশকে, যার মাথায় আবার পুলিশ মন্ত্রী, সেই পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মানে এটা তো বেসিক ছিল। এবং আমি সত্যিই অবাক হয়ে যাচ্ছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে দিন, ময়ূখ রঞ্জন ঘোষ বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য যদি এই কাজটা করতো অ্যারেস্ট হয়ে যেত। আপনার মনে হয় না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার অ্যারেস্ট হওয়াটা উচিত? দেখুন, আইন সবার উপরে, এ কথা আমি বহুবার বলেছি। যেদিনকে আইপ্যাকের ঘটনা ঘটলো সেদিনকেই উচিত ছিল ইডি মমতাকে গ্রেপ্তার করা। সে অধিকার আইনি ইডির আছে, ইডি করেননি। তিনি তার আইনি কাজটা না করে তারা গেলেন সুপ্রিম কোর্টে। আমার তো মনে হয় তো মমতাকে সুযোগ দিয়ে দেওয়া হলো এবং এই এত কথা মমতা সুপ্রিম কোর্টে বলার সুযোগ পাচ্ছেন, অনেক জটিলতা তৈরি হচ্ছে। আইন ঠিকমতো কার্যকর হলে পরে সে মমতা হোক আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য হোক, যে আইন ভাঙবে তাকে আইন ভাঙার যে প্রয়োজনীয় ব্যবস্থা প্রশাসনকে নিতে হবে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের এই রাজ্যে বিশেষ করে এবং দেশেও কোনো কোনো ক্ষেত্রে আইন মেনে কাজ হচ্ছে না। রুল অফ ল বলতে যা বুঝি আমরা, যেটা কনস্টিটিউশনাল ডেমোক্রেসির একটা মৌলিক ব্যাপার, সেটা কার্যকর হচ্ছে না। এটা একটা বিপজ্জনক ঝোঁক। বেশ, অনেক ধন্যবাদ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যে বক্তব্যগুলো সেগুলো শোনালাম, কিন্তু এর মাঝে আমি নবনীতার কাছে যাওয়ার আগে একটা খুব ভালো খবর, খুশির খবর মেহনতি মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য, যারা স্বপ্ন দেখেন, যারা বাসন মাজতে মাজতে, কলতলায় বালতিতে জল ভরতে ভরতে স্বপ্ন দেখেন একদিন আমি মুখ্যমন্ত্রী হব, প্রধানমন্ত্রী হব, রাষ্ট্রপতি হব, যে মায়েরা যাদের জন্য নাকি লক্ষ্মীর ভান্ডার, যে লক্ষ্মীরা স্বপ্ন দেখে যে আমি শুধুমাত্র অন্যদের কথা শুনবো কেন, আমার কথা কেন আমলারা শুনবে না, আমার হয়তো পড়াশোনা বেশি নয় কিন্তু এই ভারতে আমারও একটা ভোট, মুখ্যমন্ত্রীরও একটা ভোট, আম্বানি আদানিদেরও তো একটা ভোট। সেরকম একজন ব্যক্তি কালিতা মাঝি বিজেপির হয়ে এবার দাঁড়িয়েছিলেন, কিন্তু তৃণমূল কংগ্রেস ও বিরোধীরা হই হই শুরু করেছিল যে এই কালিতা মাঝির নামই তো বিচারাধীন রয়েছে, এর ভোটে দাঁড়ানো, এর ভোট ক্যান্সেল করা হোক, এর ভোটের প্রার্থীপদ ক্যান্সেল করা হোক। এই মুহূর্তে খুশির খবর, সদ্য প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকায় এই মুহূর্তে খবর এলো বিজেপি প্রার্থী কালিতা মাঝি ভোটাধিকার অর্জন করলেন কালিতা মাঝি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় খুশি বিজেপি প্রার্থী কালিতা মাঝি। ঘরে ঘরে কাজ করে, নিত্যদিনের কাজ করতেন কালিতা মাঝি। সকালবেলা বিভিন্ন মানুষের বাড়িতে বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া,
আনুষঙ্গিক কাজ করা, 100 দিনের কাজ করা এবং সন্ধেবেলায় পার্টি অফিসে গিয়ে বিজেপিটা করা। আমি ফুল ফ্রেমে এই ছবিটা দেখানোর জন্য বলবো, যারা কথায় কথায় মেহনতি মানুষের কথা বলেন তারা পলিট ব্যুরোতে কতজন কালিতা মাঝিকে জায়গা দিতে পেরেছেন আমি জানি না, কিন্তু এই ভদ্র মহিলা যিনি সকালে বাসন মাজেন, লোকের বাড়িতে গিয়ে ঘর ঝাড় দেন, তিনি আবার কাজ শেষ করে দুপুরবেলা থেকে পতাকা লাগান, নিজের প্রার্থী হিসেবে নিজের পতাকা লাগান বিজেপি প্রার্থী হিসেবে। গত 28শে ফেব্রুয়ারি এসআইআর এর যে তালিকা প্রকাশিত হয় তাতে দেখা যায় কালিতা মাঝির নাম বিচারাধীন, এবং পরে জানা যায় যে কালিতা মাঝি, যিনি বিভিন্ন বাড়িতে রান্নার কাজ করেন, ঘর ঝাড় দেন, তার কিছু কাগজে লেখার ভুলের জন্য তার নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে চলে এসেছিল। কালিতা মাঝি, কালিতাদি এই মুহূর্তে কি বলছেন খুশি হয়ে, শুনুন। আমার নামটা বিচারাধীন ছিল, কিন্তু আমার নামটা যে এসেছে কালকে রাত্রি 12টাতে দেখেও আমার খুব খুশি হলাম এবং ভালো লাগলো। আমার সঙ্গে সঙ্গে যাদের নাম ছিল আমার পাশাপাশি আমার বুথি, তাদেরও নাম বেরিয়েছে। তা এটা মানে খুবই খুশি। এবং আমার আইনটা সবার জন্যই, কিন্তু ইলেকশন কমিশনার এবং আমাদের যে জজ ছিলেন সে বিচার করেছেন, তার জন্যে নিশ্চয় আমার ওদের উপরে দারুণ আস্থা ছিল, বিশ্বাস ছিল, ভরসা ছিল যে জজ এবং ইলেকশন কমিশনার সে ঠিকঠাক সিদ্ধান্ত নেবে। এখনো ভাবছেন যে কালিতা মাঝিকে নিয়ে ময়ূক বা রিপাবলিক বাংলা এত উচ্ছ্বসিত প্রশংসা করছে কেন? বিশ্বাস করুন 2021 সালে এই রিপাবলিক বাংলায় মনোরঞ্জন ব্যাপারীকে নিয়েও উচ্ছ্বসিত প্রশংসা করেছিল। মনোরঞ্জন ব্যাপারী, যাকে এবার আর বিধায়ক পদের টিকিট দেওয়া হলো না, তিনি রিক্সা চালাতেন, এক সময় রিক্সা চালাতেন, রিক্সা চালাতে চালাতে কবিতার বই পড়তেন, কবিতা লিখতেন। মহাশ্বেতা দেবী সংস্পর্শে এসে তিনি সাহিত্য জগতে বিশাল নাম করেছিলেন। এই মনোরঞ্জন ব্যাপারী, কালিতা মাঝিদেরকেই তো আমাদের ভারতের গণতন্ত্র সামনে এগিয়ে দেবে, এটাই তো গণতন্ত্র। এবং চতুর্থ স্তম্ভ হিসেবে আমরা তো কালিতা মাঝি, মনোরঞ্জন ব্যাপারীদেরকেই উদযাপন করব। তৃণমূল কংগ্রেস ভুলে গেছে মনোরঞ্জন ব্যাপারীদেরকে, কিন্তু বিজেপি যে কালিতা মাঝিকে মনে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আসলে এটাই তো ভয়। আমি নবনীতের কাছে আসবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইটা আসলে নবনীতা হয়ে গেছে রেখা পাত্র বনাম মমতা বন্দ্যোপাধ্যায়।